প্রবল বর্ষণে উজানে পাহাড়ি ঢল, সড়কে উঠছে হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জের হাওর ও লোকালয়ে। আশ্রয় কেন্দ্রগুলোতে অসংখ্য মানুষ। যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো অংশ। শেষের পথে অ্যাপ্রোচ ডবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদীর দুই পাড়ের স্টেশনে থাকবে বিশ্বমানের নানা সুবিধা। এবং ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। ১০ বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট কেনার রাজনৈতিক কৌশল, বলছেন বিশ্লেষকরা। শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। একে তো ভারী বৃষ্টি, তারপরও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ। পানিবন্দী লক্ষাধিক মানুষ। রাতে না হলেও ভোর থেকে আবারও শুরু হয় অবিরাম বৃষ্টি। তলিয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়কও। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জাদুকাটা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এদিকে ছাতক, সুনামগঞ্জ ও দিরাই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ছোট বড় ১৩৭টি হাওর এখন পুরোপুরি পানিতে টইটুম্বুর। সুনামগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়। এই সাহেববাড়ি ঘাট এলাকাটি এখনও হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত তলিয়ে আছে এবং আজকে সকাল থেকে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুষলধারে বৃষ্টিপাতের সাথে মুহুমুহু করে পাহাড়ি ঢল নেমে আসছে। আপনারা যদি একটু দেখায় যে এই যে সুনামগঞ্জের সাহেববাড়ি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সমস্ত কিছু পানিতে তলিয়ে আছে এবং আজকে সকাল থেকে ভারী বর্ষণ এবং বৃষ্টি, বজ্রপাত সব কিছু অব্যাহত আছে। অর্থাৎ সুনামগঞ্জের উপর দিয়ে যেন এক ভয়ানক দুর্যোগ বয়ে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা আসলে তাদের মধ্যে কোনো আশার আলো বা ওই ধরনের কোনো আশার কোনো কিছু নেই, কারণ তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বৃষ্টি, সকাল থেকে ভয়ানকভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং বর্ষণ, সেই সঙ্গে বজ্রপাত এবং সুনামগঞ্জের ৩টি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী দিয়েই পাহাড়ি ঢল নেমে আসছে। আপনারা যদি একটু দেখেন যে সাহেববাড়ি এলাকার প্রায় ৫০০ মিটার সড়ক পানিতে তলিয়ে আছে এবং এখানে অসংখ্য দোকানপাট, ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। এখনও এখানে কোমর পানি থেকে হাঁটু পানি পর্যন্ত রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে রাতে বৃষ্টিপাত না হলে কিছুটা পানি কমলেও আজকে সকাল থেকে ২-২.৫ ঘন্টার বৃষ্টিপাতে এই অবস্থা তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে আগামী ৬ দিন অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসলে সুনামগঞ্জের ভবিষ্যৎ যে বন্যার যে কতটা ভয়াবহ হতে পারে তা সহজে অনুমেয় এবং সুনামগঞ্জে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং প্রত্যেকটা নদী দিয়ে ওভারফ্লো করে পানি ঢুকছে লোকালয়ে এবং সুনামগঞ্জের সীমান্ত উপজেলা রয়েছে ৬টি। প্রত্যেকটা উপজেলায় এখন হাইলি এফেক্টেড আক্রান্ত হচ্ছে। আমাদের সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারা বাজার সহ বিশম্বরপুর, তাহিরপুর সবগুলি উপজেলাতেই এখন বন্যার পানির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা যদি দেখেন এই বাসাবাড়িগুলি পানিতে এখনও নিমজ্জিত হয়েছে। এদের অনেকের বাসাবাড়িতে রাতের দিকে পানি অনেকটা নিচে নেমে গিয়েছিল, কিন্তু এখন এই কয়েক ঘন্টার বৃষ্টিপাতে প্রায় আধা হাতের মতো পানি বেড়ে গেছে এবং মানুষ আবারও শঙ্কিত হয়ে পড়েছেন। আসলে সুনামগঞ্জের জন্য সুসংবাদ বলতে কিছু নেই। আগামী ৬ দিন এভাবে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে আসলে কেউ বলতে পারে না। একদিকে মেঘালয়ের বৃষ্টিপাত, অন্যদিকে স্থানীয়ভাবে বৃষ্টিপাত, দুই বৃষ্টিপাত মিলে সুনামগঞ্জে তুলছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে শহরের নিম্নাঞ্চলের যে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ যে সমস্ত বাসার নিচতলা, সেগুলি পানিতে তলিয়ে গেছে এবং এই নিচতলার লোকজন আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। আপনারা যদি দেখেন এই যে সুরমা নদীর পানি ক্রমশ বেড়েই চলেছে। এই সুরমা নদীতে এসে 7টি সীমান্ত নদীর জাদুকাটা, খাসিয়ামারা, চেলা সহ 7টি সীমান্ত নদীর পাহাড়ি ঢল নামে এবং সেই পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি মুহুর্মুহু করে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় বৃষ্টিপাত এবং মেঘালয় পাহাড়ের বৃষ্টিপাত সব মিলিয়ে সুনামগঞ্জের অবস্থা একটা ভয়ানকের দিকে যাচ্ছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি বলতে আসলে কোনো কিছুই নেই, বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। আজকে সকাল থেকে আবারও ভারী বর্ষণ, বজ্রপাত, বৃষ্টি, দমকা হাওয়া সমস্ত কিছু শুরু হয়েছে। আসলে প্রাকৃতিক দুর্যোগের যতগুলি উপাদান আছে এই মুহূর্তে সবগুলি সুনামগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সুনামগঞ্জের মানুষ একটা অসংখ্য আতঙ্কের মধ্যে আছেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 516টি
আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সারা জেলায়, এগুলিতে মানুষ আশ্রয় নিয়েছেন এবং কিছু কিছু আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার এবং খাদ্য বিতরণ করা হচ্ছে। আসলেও সুনামগঞ্জের পরিস্থিতি এই মুহূর্তে বলা যায় যে ভয়াবহ একটা অবস্থার দিকে যাচ্ছে এবং এই যত দিন যাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, ভালো হওয়ার তেমন কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 6 দিন এভাবে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত এবং মেঘালয় পাহাড়ে উজানের ঢল নামবে। সব মিলিয়ে সুনামগঞ্জের আগামী 6 দিনে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পরিস্থিতির জন্য সুনামগঞ্জবাসী এখন আরও ভয়ে আতঙ্কে রয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে। দেশের বাইরের খবর, নির্বাচনের আগে 5 লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যারা কমপক্ষে 10 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোট কেনার রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। যতই সময় গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। কিছুদিন আগেও হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় সরগম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে আলোচনায় এলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যারা কমপক্ষে 10 বছর ধরে দেশটিতে বসবাস করছেন তাদের কাজের অনুমতি দেবে প্রশাসন। এতে বৈধ হওয়ার কপাল খুলছে 5 লাখের বেশি দম্পতি। প্যারোলিন প্লেস নামের এই পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরো সহজ করবে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায়। বৈধ হতে খুব দ্রুতই প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। I will work with anyone to solve these problems. That's my responsibility as president. I'm not interested in playing politics with the border or immigration. I'm interested in fixing it. বেশ কয়েক বছর ধরেই অনথিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন অভিবাসন আইনজীবীরা। নতুন নীতির বিষয়ে তারা বলেছেন এটি বাইডেন প্রশাসনের একটি বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পদক্ষেপ। আসন্ন নির্বাচনে নেভাডা ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে লেতিন ভোটারদের সমর্থন পেতে মরিয়া বাইডেন। এর অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জো বাইডেনের এই ঘোষণাকে ভোট কেনার রাজনৈতিক চাল বলেই বিশ্লেষকরা মনে করছেন। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। রাজশাহীর পবায় 5 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি, কিন্তু গত 5 মাসেও এতে আলো জ্বলেনি। এরই মধ্যেই আবেদন করা হয়েছে বাতি সংস্কারের। অযত্ন অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে সোলার প্যানেলও। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল সালাম। দিনের বেলা সূর্যের তাপ গ্রহণ করে রাতের আধার দূর করে দৃষ্টিনন্দন সৌরবাতি। এতে আলোকিত হয় গ্রামীণ জনপথের পথঘাট। বাস্তবে এমনটা হওয়ার কথা থাকলেও সরজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। সরকারের ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর, কাভিকা ও বিশেষ বরাদ্দের মাধ্যমে রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন গ্রামে 855টি সোলার বাতি স্থাপন করা হয় 2014-15 ও 2019-20 অর্থ বছরে। প্রতিটি সৌরবাতির জন্য খরচ হয় 56,490 টাকা। স্থাপনকালে প্রতিটি সৌর সড়ক বাতির ওয়ারেন্টি দেওয়া হয়েছিল 3 বছর। এলাকাবাসী জানায় স্থাপনের পর 3 মাসে জ্বলেনি বাতিগুলো, তারপর থেকেই নষ্ট। এমনকি সংস্কারেরও উদ্যোগ নেয়নি কেউ। লাগানোর পর বন্ধ হয়ে গেছে, সমস্যা তো আসে না। মানে লাইট গুলো সরকার দিয়েছে, রাস্তাঘাট আলোর জন্য, কিন্তু কোনো আলো টালো হয় না, অন্ধকারে ধরনের পড়ে থাকে। স্থানীয় জনপ্রতিনিধি জানান শুধুমাত্র দেখভালের অভাবে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে পড়ে আছে। চুক্তি শেষ হওয়ার পরে এটি দেখভাল করার কেউ নাই। এই কারণে প্রত্যেকটি লাইট, আমার ইউনিয়নের যতগুলো লাইট আছে, দেখা যাবে 90% লাইটই নষ্ট হয়ে অকেজ হয়ে পড়ে আছে। এদিকে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা জানান বাতিগুলোর সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সরকার এই খাতগুলোতে বরাদ্দ দেয় অথবা আমরা স্থানীয়ভাবে এটা কিছু করতে পারি কিনা সেই বিষয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি। আশা করি এটা নিয়ে একটা সিদ্ধান্ত ছেড়ে আসবে। সৌর সড়ক বাতিগুলো স্থাপনে ব্যয় হয়েছিল প্রায় 4,83,00,000 টাকা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। উদ্বোধনের 1 বছর পরও রাজশাহী শিশু হাসপাতালের নতুন ভবন বুঝে নিচ্ছে না স্বাস্থ্য বিভাগ।
অথচ গত 9 বছর ধরে নির্মাণ হওয়ায় ব্যয় 2.5 গুণ বেড়ে দাঁড়িয়েছে 34 কোটি টাকায়। অন্যদিকে 6 কোটি টাকা ব্যয়ে সদর হাসপাতাল সংস্কারের পর গত 2 বছর ধরে তালাবদ্ধ। স্বাস্থ্য বিভাগের দাবি, জনবল আর চিকিৎসা সরঞ্জামের অভাবে চালু হচ্ছে না হাসপাতাল দুটি। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। নির্মাণ কাজ শেষ হয়েছে বছর খানেক আগেই। 2023 সালে জানুয়ারিতে হয়েছে উদ্বোধন। যদিও গণপূর্ত বিভাগের কাছ থেকে স্বাস্থ্য বিভাগ বুঝে না নেয়ায় চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতালের কার্যক্রম। 2015 সালের মে মাসে 200 শয্যার শিশু হাসপাতাল নির্মাণ শুরু হয়। শুরুতেই নকশা জটিলতায় 10 তলা ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে করা হয় 4 তলা। 2018 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও পরে কয়েক দফা সময় বেড়ে প্রকল্পের মেয়াদ শেষ হয় চলতি জুন মাসে। নির্মাণ ব্যয় 13 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় 34 কোটিতে। বৈদ্যুতিক কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এখন এসির কাজ যেগুলো আছে এগুলো যদি সঠিকভাবে যদি লাইনগুলো আমাদেরকে যদি ওরা দেয় তাহলে আমরা আর কি শেষ করে দিতে পারবো। আমাদের তো প্রতি মাসে আমাদের লস যাচ্ছে। যে বিল্ডিং আমি 3 থেকে 3.5 অতিরিক্ত গেলে আমার 4 বছরে যাবে, সেই বিল্ডিং আমার 7 বছর গোলাম দেখে কাটতে হয়েছে। গণপূর্ত বিভাগ জানিয়েছে, লোকবলের অভাবে স্বাস্থ্য বিভাগ বুঝে না নেয়ায় তারা হাসপাতাল হস্তান্তর করতে পারছে না। সিস্টেমেরই সমস্যা। এটা মনে করেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে জনবলের যে বিষয়টা ছিল এটা নিয়ে আরো অনেক আগে উদ্যোগ নেওয়া দরকার ছিল আসলে। একই অবস্থা রাজশাহী সদর হাসপাতালের। 2022 সালের ফেব্রুয়ারিতে 6 কোটি টাকার বেশি খরচ করে সংস্কার কাজ ও যন্ত্রপাতি স্থাপন করে স্বাস্থ্য বিভাগ। জনবলের অভাবে গত 2 বছরেও চালু হয়নি কার্যক্রম। 140 শয্যার অক্সিজেন সংযোগ সহ 200 রোগীর সেবাদানে স্থাপিত যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই দুইটা যদি চালু হয় তাহলে কিন্তু রাজশাহী মেডিকেলের উপরে যে চাপ, রোগীর চাপ, এই চাপটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। স্বাস্থ্য বিভাগ বলছে, জনবল ও অর্থের অনুমোদন সহ আনুষঙ্গিক যন্ত্রপাতির জন্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। প্রাসঙ্গিক অনুমোদন, অর্থনৈতিক কোড, বা লজিস্টিক, জনবল, এগুলো তো আমরা এখন পাইনি, অনুমোদন হয়নি এখনো। এগুলো অনুমোদন হওয়ার পরে আমরা এই জিনিসগুলি পাবো। রাজশাহী শিশু হাসপাতালে রয়েছে 14 বেডের জেনারেল অবজারভেশন ইউনিট, একটি মাইনর, 4টি বিশেষায়িত, 10 বেডের প্রি ও পোস্ট অপারেশন থিয়েটার সহ 56 বেডের আইসিইউ। রয়েছে এক্স-রে, সিটি স্ক্যান ও এমআরআই সুবিধা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 4.8 কিলোমিটারের পুরো অংশ এখন দৃশ্যমান। সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি শেষের পথে নদীর 2 পারের অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদী পাড়ে নির্মিত হচ্ছে আধুনিক মানের 2টি রেল স্টেশনও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আইকনিক স্টেশনগুলোতে যাত্রীদের জন্য থাকবে বিশ্বমানের নানা সুযোগ সুবিধা। রিঙ্কু কুণ্ডুর প্রতিবেদন, ছবি তুলেছেন অমৃত সেন। যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 4.8 কিলোমিটারের মূল কাঠামোর পুরো অংশই। সেতুর সবগুলো পিলার ও স্প্যান বসানো শেষ করে এখন স্প্যানের ওপর বসানো হচ্ছে স্লিপারবিহীন রেল লাইন। দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে নির্মিত হচ্ছে আধুনিক মানের 2টি রেল স্টেশন। সেই সঙ্গে ব্রিজ থেকে দুপারের স্টেশন পর্যন্ত থাকছে অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রথম আইকনিক এই রেল স্টেশনগুলোতে থাকবে বিশ্বমানের নানা সুযোগ সুবিধা। 2টি স্টেশনে থাকছে 6টি লাইন, যেখানে একসঙ্গে 6টি ট্রেন দাঁড়িয়ে থাকতে পারবে। 300 মিটার দৈর্ঘ্যের সুবিশাল প্ল্যাটফর্মের দুদিক দিয়েই অনায়াসে যাত্রী ওঠানামা করতে পারবে। প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করছি, এটা শেষের দিকে, এবং সেই সঙ্গে এখানে 6টা রেল লাইন হবে, তার 2টা মোটামুটি চালু আছে, যেখান দিয়ে বর্তমান ট্রেন চলছে, আর বাকি 4টার কাজও চলছে। স্টেশনের এক পাশ থেকে অন্য পাশে নিরাপদে পারাপারের জন্য থাকছে লিফটের সুবিধা সম্বলিত ফুট ওভারব্রিজ, বিশাল গাড়ি পার্কিং সুবিধা, সুপরিসর বিশ্রামাগার, শিশুদের জন্য বেস্ট ফিডিং রুম সহ যাত্রীদের সেবায় বিভিন্ন সুযোগ সুবিধা। স্টেশনগুলো নির্মাণ কাজ নির্ধারিত সময় শেষ করতে রাত দিন দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের তত্ত্বাবধানে চলছে কর্মযজ্ঞ। উত্তর দিকের প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেছে, দক্ষিণ দিকের প্ল্যাটফর্ম কাজ চলমান আছে। আর দক্ষিণ দিকের যে স্টেশন বিল্ডিং আছে, স্টেশন বিল্ডিংয়ের একটা পার্ট কমপ্লিট হয়েছে আর 2টা পার্টে কাজ চলমান আছে। অত্যাধুনিক মানের স্টেশন বিল্ডিং করা হচ্ছে, যেটা আমাদের একরকম বলতে গেলে কমলাপুরেও আমাদের নেই। আধুনিক মানের 2টি স্টেশন ছাড়াও রেল সেতুর সকল তথ্য সম্বলিত একটি জাদুঘরও নির্মাণ হবে। চলতি বছরের ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। এই প্রকল্পের মেয়াদ কিন্তু ডিসেম্বর 2025 পর্যন্ত আছে। তো এর মধ্যেই আমরা এইসব আনুষঙ্গিক নির্মাণ কাজও আলাদা কন্ট্রাক্টের মাধ্যমে সম্পন্ন করব বলে আশা করছি। যমুনার বুকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
ঈদ উদযাপন শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সেই খবর জানতে এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে আছেন ইউসুফ আলী এবং সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু। শুরুতে যাচ্ছে ধ্রুবর কাছে। ধ্রুব, ঈদের ছুটি শেষে আজকে সরকারি বেসরকারি অফিস খুলেছে এবং সেই কারণে আজকে কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। আমরা দেখেছি আজকে সকাল থেকেই উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার গাবতলীতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানে নামছেন এবং তারা কিন্তু বলছিলেন যেহেতু তাদের ঈদের পরপরই তাদের অফিস খুলে গিয়েছে, সেই কারণে অনেকটা বাধ্য হয়েই পরিবার পরিজন রেখে তারা শহরে পথে পাড়ি জমিয়েছেন এবং এসে পৌঁছেছেন। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছি, যেহেতু বাস চালকরা তাদের গন্তব্য থেকে ঢাকায় আসছেন এবং ঢাকা থেকে এখন ঢাকার বাইরে যাওয়ার লোকজন খুব কম, সেক্ষেত্রে বাস চালকরাও বলছিলেন যে তাদের একটু বাড়তি ভাড়া নিতেই হচ্ছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে গাবতলীতে যারা বিভিন্ন দক্ষিণবঙ্গ থেকেও যারা মূলত সায়দাবাদ বাস টার্মিনালে নেমেছেন, তারা যারা একটু উত্তরের দিকে যাবেন অর্থাৎ গাজীপুরের দিকে যাবেন, গাজীপুরে বিভিন্ন কারখানায় কাজ করেন, তারা মূলত এখানে জড়ো হয়েছেন এবং তারা এখান থেকে তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন। তারা আসলে বলছিলেন যে তাদের পরিবার পরিজন ছেড়ে এই যে আজকে চলে আসে সেটা বেশ কষ্ট হয়েছে, কিন্তু কাজের তাগিদে জীবিকার তাগিদে তাদের আজকে ফিরতেই হয়েছে। আমরা দেখেছি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো ভোগান্তি আছে কিনা, তারা বলছিলেন যে যেহেতু এখন তেমন বেশি যাত্রী আসছে না, তেমন কোনো যাত্রী চাপ ছিল না বাসে, সেক্ষেত্রে তাদের আজকে তেমন কোনো ভোগান্তি ছিল না। কিন্তু বাড়তি ভাড়ার যে অভিযোগটা বলেছি সেই বাড়তি ভাড়ার অভিযোগটা তাদের মধ্যে ছিল। এবং আমরা দেখেছি শুধুমাত্র যে সড়ক পথেই মানুষ ফিরছে তা কিন্তু নয়, আমরা দেখেছি যে নৌপথে মানুষ আসছে, তারপরে রেলপথেও আমরা দেখেছি মানুষ কিন্তু এসে পৌঁছাচ্ছেন। তবে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যদি বলি সেটা হচ্ছে ঈদযাত্রার পরে এখন অফিস খোলার কারণে মানুষ যারা আসছেন তারা অনেকটাই ভোগান্তিবিহীনভাবে আসছেন। কিন্তু আসলে ঢাকার এবং বাইরে যেগুলো প্রবেশদ্বার আছে সেগুলোর কি অবস্থা, সেগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একটু চলে যেতে হবে মানিকগঞ্জে। সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ ধ্রুব। তো মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নরোটে দিয়েও কিন্তু একটা প্রথমটা কর্মদিবসে ঈদের পরে তা কিন্তু একটা মানুষের ছুটছে, এটা আমরা একটা ভোর থেকেই দেখছি যে এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাটা বাড়ছে। তো আমি যদি একটু দেখাতে বলি যে এই যে ব্যবস্থাপনার অভাবে, অর্থাৎ এই যে পাটুরিয়া ঘাটটি আমরা 4 নম্বর ঘাটে রয়েছি, পল্টন বা এই যে উঠানামার সিঁড়িতে কিন্তু বাঁচি আটকে গিয়েছে। বিশিষ্ট হামিদুর রহমানের নামে একটি ফেরি কিছুক্ষণ আগে এখানে লোড নিয়েছে দৌলতদিয়া ঘাট থেকে এখানে কিন্তু একের পরে একটা বাস ফেসে যাচ্ছে এবং কি লোড আনলোডের সমস্যা হচ্ছে। অর্থাৎ এই যে আধুনিকরণের যে পাটুরিয়া ঘাট তা কিন্তু ভেস্তে যাওয়াটা এখন এই সমস্যার সৃষ্টি হচ্ছে, আর মানুষ কিন্তু কর্মমুখী হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বেশ একটা মোটরসাইকেলের যে কর্মমুখী মোটরসাইকেল তা কিন্তু দেখতে পাচ্ছি, বাস এবং কি ছোট যানবাহনটা এই ঘাট এলাকাতে কিন্তু চাঞ্চল্যের অবস্থা সবই কিন্তু রয়েছে। এবং কি সেই ক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষ বলছে তারা ব্যবস্থাপনাটা ঠিক রাখলেও ঘাটের যে BIWT এর যে সংস্কার কাজ তা না থাকায় তা কিন্তু অনেক সময় ব্যাহত হচ্ছে, যা আমরা কিছুক্ষণ আগে একদম স্ক্রিনে দেখতে পেলাম, গাড়ি কিন্তু একটু ক্ষতি হয়ে যাচ্ছে। এবং যারা ঈদের শেষ করে কর্মমুখী হচ্ছে তাদের একটু কষ্ট হচ্ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি এবং যাত্রীরা বলছে যে যেহেতু কর্মটা সেখানে ফিরে যেতে হবে, তবে কিছু যাত্রী কিন্তু আবার ঢাকা থেকে একদম তারা দক্ষিণ পশ্চিম দিকে ছুটছেন প্রিয়জনের সাথে ঈদ শেষে আবার ঈদের খুশি ভাগাভাগি করার জন্য। অর্থাৎ পাটুরিয়া ঘাটের লঞ্চে ফেরিতে কর্মমুখী মানুষের যে একটি যে ভিড় তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি। তবে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা বলছেন বলে কোনো বাড়তি ভাড়ার অভিযোগতা তারা কিন্তু এ পর্যন্ত করেনি। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট নরোটে মোট 23টি ফেরিতে 33টি লঞ্চ এবং 61টি স্পিডবোট দিয়ে
বিআইডব্লিউটিসি এই ফিরতি যাত্রাটা শুরু করেছে এবং তা চলাচল করছে। এই মুহূর্তে সিরাজগঞ্জের করদাট মোড়ে রয়েছে আমাদের রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। আমরা সেখানে সরাসরি যুক্ত হব। রিঙ্কু, সেখানকার কি অবস্থা? স্বজনদের সাথে ঈদের আনন্দ কাটিয়ে আবারও কর্মমুখী হচ্ছে মানুষ, এবং আমরা কর্মমুখী মানুষের খবর জানাতে সকাল থেকে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে। আমরা যেটি দেখছি যে বেলা যত বাড়ছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রাজধানীমুখী বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানীমুখী যানবাহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে, এবং যাত্রী চাপও কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি। বেলা বাড়ার সাথে সাথে আসলে বাড়ছে, সেই চাপটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। এবং যাত্রীরা যেটি বলছে যে এবারে ফিরতি পথেও কোনো যানজটের ভোগান্তি না থাকলেও তারা কিন্তু আসলে ভাড়া নিয়ে একটা অভিযোগ করেছে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছে। এছাড়া চালকরা আসলে রংপুর, যদি বলি যে উত্তরবঙ্গের যে সকল জেলা অর্থাৎ রংপুর, বগুড়া বা গাইবান্ধা এইসব জেলা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতেই এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক আসছে, এবং এখান থেকে যাত্রী নিয়ে তারা কিন্তু আসলে নির্দিষ্ট সময় ফিরতে পারছে। তো এক কথা বলা যায় যে ফিরতি পথ অর্থাৎ ইচ্ছে সে ফিরতি পথেও অনেকটা স্বস্তি নিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 22 জেলার মানুষ কিন্তু আসলে রাজধানীতে ফিরছে, এবং সেই কথাই কিন্তু চালক এবং যাত্রীরা আসলে আমাদেরকে জানাচ্ছেন। এদিকে মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং ঈদের পরবর্তী যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। তারা কিন্তু আসলে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আসলে মোতায়েন রয়েছে। আর বঙ্গবন্ধু সেতু যে কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু আসলে অনেকটাই তারা স্বাভাবিক গতিতে যানবাহন যাতে চলাচল করতে পারে সে ব্যবস্থা কিন্তু আসলে গ্রহণ করছে। তো বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে যানবাহনের সংখ্যা বাড়ছে, এবং যাত্রীবাহী বাসের পাশাপাশি খোলা ট্রাক এবং বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও মোটরসাইকেলে কিন্তু আসলে অনেকেই নির্ঝঞ্ঝাট ভাবে এবং স্বস্তি নিয়ে আসলে ঈদ শেষে রাজধানীতে ফিরতে পারছে। তো এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ পরবর্তী কর্মফেরা মানুষের সবশেষ খবর। ঈদ উদযাপন শেষে ঢাকামুখী হচ্ছে মানুষ। আমরা সেই সর্বশেষ জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে, এবং শুরুতে ছিলাম মানিকগঞ্জ এবং রাজধানীর গাবতলী থেকে। চলছে আমের ভরা মৌসুম, তবে ঈদের ছুটিতে রাজশাহীতে আম বেচা কেনায় ভাটা পড়েছে। বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে, তাছাড়া ফলন কম হওয়ায় দামও অনেক বেশি। হাবিবুর রহমান পাপড় ছবিতে শাহিন আলমের প্রতিবেদন। রাজশাহীর বড় আমের বাজারের মধ্যে অন্যতম বানেশ্বর বাজার। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে বাজারে আসেন বিক্রেতারা। দিনভর হাঁক ডাকে চলে বেচাকেনা। কয়েকদিন আগেও আমের এই বাজার জমজমাট থাকলেও ঈদের ছুটিতে কমেছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। নেই চিরচেনা সেই কোলাহল। বিক্রেতারা জানান এবার আমের ফলন কম, উৎপাদন কম হওয়ায় দামও অনেক বেশি। প্রচুর খরার কারণে মুকুল ঝরে যাওয়াতে এবছর দেশে আম নাই। আম কিনে শান্তি নেবে যান, বাজার খুব বেশি। মোটামুটি অন্যান্য বছর 100%-এর ভিতর 70-80% আম আসে, এবার 30-40% আম আসছে, জন্য আমের দাম বেশি। সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে ধাপে ধাপে নামছে বিভিন্ন জাতের আম। বর্তমান বাজারে গুটি, হিমসাগর, ল্যাংড়া ও আমরুপালি আম পাওয়া যাচ্ছে। গত বছর জাতভেদে আমের সর্বনিম্ন দাম ছিল প্রতি মণ 1500 থেকে 2000 টাকা, আর এবছর দাম বেড়ে দাঁড়িয়েছে 3000 টাকা। আমের পাটে থাকবে, কিন্তু থাকার পরও কিন্তু আমের সংখ্যাটা কম। লোকনা বিক্রি করছি 600-700, এবার লোকনা 1700-1800। বিক্রেতা কম এখন, কারণ বাজারে মালও নাই, ব্যবসায়িকও নাই। কৃষি বিভাগের তথ্যমতে এবছর রাজশাহীর 19,602 হেক্টর আয়তনের বাগানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বগুড়া শহরের কাঁঠালতলায় আধা কিলোমিটার সড়ক দখল করে গড়ে তোলা হয়েছে অস্থায়ী হাটবাজার। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে যানজট। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই চলছে এই বাজার। আব্দুল আওয়ালের তথ্য এবং শাহাদুল ইসলামের ছবি নিয়ে প্রতিবেদন। সড়কে বসানো হয়েছে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান, বেচাকেনাও চলছে হরদম, তবে সড়কটিতে বন্ধ যান চলাচল। বগুড়া শহরের কাঁঠালতলা মোড়ের প্রায় 20 ফুট প্রশস্ত সড়ক দখল করে বসানো হয়েছে অস্থায়ী বাজার। 500 মিটার এ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। অবৈধ এসব দোকানের জন্য ব্যাহত হচ্ছে এ সড়কে যান চলাচল। তবে হকারদের দাবি পুনর্বাসন করলেই সড়ক ছাড়বেন তারা। এটা তো ঠিক না, আমরা তো অবৈধভাবে বসে আছি, তো কোথায় যাব বলেন? পৌরসভার কাছে আমাদের যদি ফলের ডিপার্টমেন্টের একটা জায়গা করে দেয় ব্যবসার মতো,
তো আমরা অবশ্যই যাব সেখানে। এদেরকে একটা প্রতিষ্ঠিত করে এই রাস্তাটা ক্লিয়ার করে দিলে আমাদের যানজট মুক্ত হয়। দোকানপাট করে সামনে গাড়ি থোপার দেয় না, মনে করেন যে গাড়ি যাতেও দেয় না। পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বলছে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে চলছে এ বাজার। কয়েক দফা পুনর্বাসনের চেষ্টা ও প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান চালানোর পরও হকারদের কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এরপরও শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এইটার সাথে বিভিন্ন ভাবে অনেকেই জড়িত আছে। সবসময় আমরা এটা অভিযান পরিচালনা করে আসছি। যানজটের সবচেয়ে মূল কারণ হলো রাস্তায় বসা। রাস্তায় বসার ব্যাপারে একেবারে জিরো টলারেন্স আমরা নীতি অবলম্বন করব। বগুড়া শহরের ফতেলি বাজার থেকে রাজা বাজারে যাওয়ার একমাত্র সড়ক কাঁঠালতলা মোড়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আবারও দেশের বাইরের খবর। 24 বছর পর 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরে আরও জোরালো হবে মস্কো পিয়ংইয়ং সম্পর্ক। তবে বিষয়টি ভালোভাবে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দেশ দুটোর ধারণা, রুশ প্রেসিডেন্টের সফরের মাধ্যমে সামরিক সহযোগিতা বাড়বে মস্কো এবং পিয়ংইয়ংয়ের। বিমান থেকে নামছেন পুতিন। তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বন্ধু কিম জং উন। 24 বছর পর স্থানীয় সময় বুধবার রাত 2:45টার দিকে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে বহনকারী উড়োজাহাজ পাহারায় ছিল অন্তত একটি যুদ্ধ বিমান। এ সময় পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর তারা চলে যান হোটেলের দিকে। সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরিশ উশাকভ। তিনি বলেন, চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে। গেল কয়েক বছর আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে যা হয়েছে সেগুলো বিবেচনা রেখেই এই চুক্তি স্বাক্ষর করা হবে। তবে পুতিনের এই সফরকে ইতিবাচকভাবে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এ সফর নিয়ে গেল শুক্রবার ফোন আলাপ হয় ওয়াশিংটন ও সিউলের শীর্ষ কর্মকর্তাদের মাঝে। সিউলের আশঙ্কা, রুশ প্রেসিডেন্টের সফরের কারণে সামরিক সহযোগিতা বাড়বে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। পুতিন সবশেষ উত্তর কোরিয়া সফরে যান 24 বছর আগে 2000 সালের জুলাইয়ে। গেল বছর সেপ্টেম্বরে রাশিয়া সফরে যান কিম জং উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ং এর নিমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণে সাড়া দিয়েই পিয়ংইয়ং এর রুশ প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ। সুইডেনে কাজের অনুমতি চেয়ে বা ভিসা নবায়নের আবেদন করতে ফের বিপাকে পড়তে হচ্ছে অভিবাসীদের। সংস্কার করা হয়েছে সর্বনিম্ন বেতন কাঠামো। ভিসা নবায়নে এখন থেকে দেশটিতে বসবাসকারীদের সর্বনিম্ন বেতন দেখাতে হবে 28,480 ক্রোনার, যা গত 1.5 বছর আগের তুলনায় দ্বিগুণের বেশি। এতে দুশ্চিন্তায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলমের রিপোর্টে বিস্তারিত। কাজের অনুমতি নিয়ে সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের দুশ্চিন্তা আবারও বাড়ল। দেশটির সরকার অভিবাসীদের জন্য ফের সংস্কার এনেছে সর্বনিম্ন বেতন কাঠামোতে। এতে বাধ্য হয়ে সুইডেন ছাড়ার অপেক্ষায় আছেন অনেক অভিবাসী। গত 1.5 বছরে এ নিয়ে 2 দফায় সংস্কার করা হলো সর্বনিম্ন বেতন কাঠামো। 13,000 থেকে সর্বনিম্ন বেতনের পরিমাণ দ্বিগুণেরও বেশি করা হয় গত বছরের নভেম্বরে। গত 18 জুন থেকে তা আরও 1,120 ক্রোনার বাড়িয়ে করা হয়েছে 28,480 ক্রোনার। ফলে এখন থেকে এই পরিমাণ অর্থ সর্বনিম্ন বেতন দেখিয়ে করতে হবে ভিসা নবায়নের আবেদন। সুইডেনের ওয়ার্ক পারমিট রুলস এটা 6 মাস আগেও অনেক শিথিল ছিল। 13,000 ক্রোনার, কেউ যদি 13,000 ক্রোনার স্যালারি পাইতো তাহলে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতো। 18 জুন থেকে এটা 1,000 ক্রোনার বাড়িয়ে এটা 28,480 ক্রোনার। দ্যাট মিনস বাংলাদেশি টাকা এটা 2,90,000 ক্রোনার। এই স্যালারিটা পাওয়া সবার জন্য পসিবল না। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা সামনের বছরগুলিতে বেতন কাঠামো আরো বাড়তে পারে। দেশটিতে গত বছর যেখানে গড় বেতন ছিল 34,200 ক্রোনার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 35,600 সুইডিশ ক্রোনার। এদিকে সুইডেনের কৃষি ও কারখানায় কাজের বিষয়ের নামে একটি চক্র প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। প্রবল বর্ষণে উজানে পাহাড়ি ঢল, সড়কে উঠছে হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জের হাওর ও লোকালয়ে। আশ্রয় কেন্দ্রগুলোতে অসংখ্য মানুষ।
এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।